আজকে আমরা একটা ম্যারেজ ম্যাচিং নিয়ে আলোচনা করব। আমরা যথারীতি নামগুলো প্রকাশ্যে আনছি না। এখানে ক্লায়েন্ট কোড বয়েজ ডিটেলসের ক্ষেত্রে হচ্ছে এসএম অ্যান্ড গার্লস ডিটেলসের ক্ষেত্রে হচ্ছে ডিএ, যেটা যার রয়েছে তাকে ডিরেক্ট পাঠানো হবে। বাট আপনাদের সকলের সুবিধার্থে এবং এগুলো কিভাবে কাজ করে তার জন্য একটা ছোট ভিডিও করব। যেমন দেখা যাচ্ছে বয়েজ ডিটেলসের মধ্যে আমরা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, একই রকমভাবে গার্লস ডিটেলসের মধ্যে আমরা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থটা রেখেছি। এক্ষেত্রে নিউমেরোলজি যেহেতু করা হচ্ছে না, তো সেই কারণে আমরা নামটাকে খুব একটা এখানে প্রকাশ্যে তো আনবই না এবং খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে নয়। অ্যাস্ট্রোলজির দিক থেকে যেহেতু এটা ম্যারেজ ম্যাচিং হচ্ছে, আমরা গুণ বিচার করব। 36টা গুণের মধ্যে কতগুলো গুণ ম্যাচ করছে আমরা সেই বিচারটা এখানে করব। তো তার জন্য এই তিনটে ডিটেলস কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। একটা হচ্ছে ডেট, টাইম এবং প্লেস। এবার যারা এর সাথে সাথে নিউমেরোলজিও করাতে চান, সেই নিউমেরোলজি আরেক ধরনের প্রেডিক্টিভ টুল, যেই প্রেডিক্টিভ টুলটা ইউজ করে আপনারা যাচাই করতে চাইছেন যে হ্যাঁ সেখান থেকেও কি বলে বা সেখান থেকেও ম্যাচ করছে কিনা, তাহলে ডেফিনেটলি সেটা দিয়েও হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই নামটা প্রয়োজন হবে। আর এছাড়াও কিন্তু যেখানে আপনারা হয়তো ডিটেলসটা জানেন না, মানে ডেট, টাইম, প্লেস কোনোটা জানেন না, তো হয়তো প্লেস জানেন কি টাইমটা এক্স্যাক্টলি বলতে পারছেন না। টাইম 1 মিনিটের ডিফারেন্সও কিন্তু অনেক সময় অনেক পরিবর্তন হয়ে যায়। তো সেই কারণে আমরা কিন্তু যদি এরকম হচ্ছে যে টাইম, ডেট বা প্লেস কোনোটা আপনারা জানেন না, কনফিউশন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা নিউমেরোলজি করতে পারি শুধুমাত্র ডেটের ওপর ভিত্তি করে এবং নামের ওপর ভিত্তি করে। এছাড়া যদি আমরা সেটাও না করছি, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি ডিভাইন গাইডেন্স নিতে পারি কার্ড রিডিংয়ের মাধ্যমে, রুন রিডিংয়ের মাধ্যমে, যে সম্পর্কর স্থায়িত্ব কতটুকু, সম্পর্কটা কতটা স্টেবল হবে বা না হবে। কিন্তু যে কোনো কার্ড রিডিং মনে রাখবেন এটা কারেন্ট এনার্জির ওপর ডিপেন্ড করে, আপনাদের এখন যে এনার্জি সিস্টেম তার উপর সেই এনার্জিতে ট্যাপিং করে আমরা কিন্তু বুঝতে পারি। তো আমরা ডিভাইন গাইডেন্স সেই হিসেবে চ্যানেলাইজ করি। তো সেক্ষেত্রে এটা কিন্তু সারা জীবনের ব্যাপার, যে হ্যাঁ 30 বছর পর কি হতে চলেছে সেটা কিন্তু মোটেই এই কার্ড রিডিং দ্বারা কিন্তু সেটা বলা কখনোই সম্ভব নয়। তো বিয়ে একটা ভীষণ সুন্দর সম্পর্ক অবশ্যই, যেটা পার্থিব জগতে ঘটে ঠিকই, কিন্তু সেটা অলরেডি ফিক্সড থাকে, আমাদের ডেস্টিনিতে থাকে যে আমরা কার সাথে আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের আত্মা, আমাদের শরীর একে অপরের সাথে পরস্পরের সাথে ভাগ করতে চলেছি। তো সেই জায়গা থেকে এটা ভীষণ একটা সুন্দর সম্পর্ক। তো সেটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, সুন্দরভাবে তার স্থায়িত্ব রাখবার জন্য কিন্তু এটা একটা প্রিলিমিনারি বিষয়, যে আমরা এখানে ম্যাচ করে দেখব যে কতটুকু ম্যাচ হচ্ছে, বা ধরুন কিছু অসুবিধাও রয়েছে, তাহলে সেক্ষেত্রে অসুবিধাটা কোন কোন জোনে রয়েছে বা কিভাবে এর পরিবর্তন করা যেতে পারে, কোনো রেমেডি ইউজ করলে আদৌ কি কাজ আসবে, বা কোনো থেরাপি প্রয়োগ করার ফলে কি কোনো কাজ আসবে। কারণ কি আমরা এখানে আলোচনা অবশ্যই করব, আমার অন্য একটি ভিডিওতে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন যে আমরা কিভাবে এই গুণগুলো ম্যাচ করি, কোনটা কেন, তার মধ্যে সায়েন্স কি আছে। মানে কোনোটা দেখা যাচ্ছে যে শারীরিকভাবে কে কতটা কার সাথে কম্পেটেবল সেটা দেখাচ্ছে, কোনোটা আছে মানসিকভাবে, কোনোটা আছে ইমোশনাল বা প্রাক্ষবিক দিক থেকে কতটা, কোনোটা আছে যে যদি লাইফে প্রবলেম আসছে, যদি স্ট্রাগল আসছে, তাহলে সেই স্ট্রাগলে দুজনের সাথে কতটুকু থাকবে, নাকি সেই যখন চ্যালেঞ্জ আসবে তখন একে অপরের সাথে থাকবে না। এগুলো সব কিছুই কিন্তু বলা যায়। এইগুলোই হচ্ছে ম্যারেজ ম্যাচিংয়ের বিষয়। তো এগুলো জানবার জন্যই কিন্তু প্রত্যেকের ম্যারেজ ম্যাচিং করানো, যারা বিবাহের মতো সুন্দর একটি সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন বা ইভেন রয়েওছেন, বা মানে এই যে থাকছেন আপনারা একটা বিবাহিত সম্পর্কে, হয়তো কোনো অসুবিধা হচ্ছে, হয়তো আগে অসুবিধা ছিল না এখন অসুবিধা হচ্ছে, অথবা অলরেডি অসুবিধার মধ্যেই হয়তো আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, কোনো এমন কোনো সমস্যা রয়েছে যে কোনোভাবে আপনি হিল করতে পারছেন না, মনে হচ্ছে ভীষণ টক্সিক রিলেশনশিপ। ইন দ্যাট কেসও কিন্তু আপনি দেখতে পারেন যে কোন জায়গাতে সমস্যা। কারণ কি কাউন্সেলিং এর মাধ্যমে যদি আপনি জেনে যান যে হ্যাঁ আমার এই জায়গাতে সমস্যা আছে, তাহলে সেটাই তো কাউন্সেলিং, যে আপনি অলরেডি আরেকজনের সাথে, তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সন যে আপনাকে গাইড করছে প্রপারলি, তার সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাতে সমস্যা রয়েছে। আমি যদি এই মতো করে চলি, বা আমি যদি আমার লাইফস্টাইলকে চেঞ্জ করি, আমি যদি আমার মেন্টালিটিকে চেঞ্জ করি, যদি দেখা যাচ্ছে যে আমার মধ্যেই সমস্যা রয়েছে, হয়তো সমস্যাটা বুঝতে পারছি আমি বেশি, হয়তো টক্সিক রিলেশনশিপ আমি মনে করছি, কিন্তু সেই টক্সিসিটিটা আমার ভেতরেই রয়েছে। তো সেই কারণে সেটা যদি আপনি থার্ড পার্সনের সাথে কথা বলেন যে কোন জায়গায় সমস্যা রয়েছে, তাহলে কিন্তু মানে আফটার কাউন্সেলিং আপনার কিন্তু সেখানেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা কোনো ঘটনা যেটা অবশ্যই নেগেটিভে যাচ্ছে, সেই নেগেটিভ ঘটনার আজ যদি আমরা পেয়ে যাই, আমরা আগে থেকে যদি প্রিপেয়ার থাকি, তাহলে আমরা
সেরকম জায়গাতেই যাব না, আমরা মেন্টালি প্রিপেয়ার থাকবো। বিকজ সেই কথাটা শুনে নেওয়ার পর আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড তো আমাদের সব কিছুই জানে। এবার যখন আমি শুনে নিলাম তখন আমার চেতন মনেও কিন্তু বারবার করে সেটা মানে পিন হতে থাকবে, বারবার করে সে কিন্তু আমাকে পোক করবে যে হ্যাঁ এরকম হতে পারে। তাহলে আমার অবচেতন মনকে আমি কি করব না, আমি তাকে ট্রিগার করব বা তাকে আমি জানাবো যে আমার প্রয়োজন, যে এখান থেকে আমি সলিউশন পাবো কি করে। তাহলে সেই সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ডকে কিন্তু বলে দিতে পারবে যে হ্যাঁ তুমি এই পদ্ধতিতে যাও, বা তুমি এইভাবে নিজেকে চেঞ্জ করো, বা তুমি নিজেকে চেঞ্জের মাধ্যমে অপর যে ব্যক্তিটি আছে তাকে এই জায়গাগুলোতে চেঞ্জ করাও। এইভাবে কিন্তু আমরা হিলিং করি, কাউন্সিলিং করি। তো যদি নেগেটিভ আসছে তাহলেও যেমন খুব বেশি নেগেটিভ আসলে আমি তো অবশ্যই রেকমেন্ড করব না। আমি বলে দেবো যে এই সিনারিও হয়ে রয়েছে, এই প্রবলেম আসতে পারে। এবার সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব যে আপনি সেই মানুষটিকে, যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে কোনো ব্যাপার নেই, সেটা তো ডেস্টিনির সেই চ্যালেঞ্জেসগুলো আপনাকে ফেস করতেই হবে এবং কাটিয়ে উঠতে হবে। যদি সেটাও ডেস্টিনি থাকে যে কাটিয়ে উঠতে আর পারবেন না, ইহজীবনে এখানেই সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেটাও আপনার চ্যালেঞ্জ, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই, যতই টক্সিক হোক। আর যদি এরকম হয় যে না যতই যুদ্ধ হোক, ঝামেলা হোক, যাই হোক সেটাকে কাটিয়ে উঠতে পারবো, তাহলে যদি সেটুকু থাকে যে কাটিয়ে ওঠার ক্যাপাবিলিটি যদি জন্মে আপনাকে ঈশ্বর দিয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন সঠিকভাবে, সঠিক গাইডেন্সে, সঠিক রেমেডি ইউজ করে, সঠিকভাবে লাইফস্টাইল লিডের মাধ্যমে। এবার যদি দেখা যাচ্ছে যে পজিটিভ আসছে তাহলে তো কোনো কথাই নেই, তাহলেও কিছু জিনিস মাথায় রাখতে হবে। কারণ আমরা কলিযুগে প্রত্যেকে জন্মেছি, সবাই সবসময়তেই যেন রেগে রয়েছি, সবাই সবাইকেই যেন কোনোভাবে ছোট করতে চাইছি, সবার মধ্যে প্রচণ্ড ইগো রয়েছে। তো সেগুলোকে কাটিয়ে আমরা যদি সুন্দরভাবে এই সম্পর্কটাকে নিয়ে যেতে পারি, দুজন দুজনের কথা বুঝতে পারি, অ্যাটলিস্ট কথা শুনি। গুড লিসেনার ইজ ভেরি ইম্পর্টেন্ট, টু বি গুড লিসেনার। তো গুড লিসেনার হব, তারপরে গুড স্পিকার হব, তারপরে যে কোনো সম্পর্কের মধ্যে বন্ধুত্বটা ভীষণভাবে প্রয়োজন। তো সেই সম্পর্কটাকে কিন্তু সুন্দরভাবে আমরা স্থাপন করতে পারবো। তো সেই জন্যই এটা আপনারা এই ম্যারেজ ম্যাচিং করতে পারেন, জানতে পারেন, সমস্যার আঁচ করতে পারেন, সমস্যার ডিকোড করতে পারেন, সোর্সটা খুঁজে বার করতে পারেন এবং সমাধানের চেষ্টা করতে পারেন, এবং চেষ্টা করতে করতে ডেফিনেটলি সমাধানও করতে পারেন। তো যাই হোক, আর দেরি না করে আপাতত এই ম্যারেজ ম্যাচিংয়ের ক্ষেত্রে চলে যাচ্ছি। যেরকম এনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে গুণগুলো বিচার করি, যদি 36টা গুণ আমরা ধরছি, প্রত্যেকটা গুণের কিছু পয়েন্ট রয়েছে, ঠিক আছে? যেমন বর্ণ, কোন নক্ষত্র বা তারা রয়েছে, কি যোনি রয়েছে, তারপরে কি গণ রয়েছে, কি নারী রয়েছে, এগুলো কিন্তু আমরা মানে নারী অ্যাকচুয়ালি বলে। তো সেইটাকে আমরা কিভাবে কি বিচার করি, কত পয়েন্ট পাচ্ছে। যেমন শারীর বিদ্যা বা ফিজিওলজির দিক থেকে এই নারীটাকে হেলথের দিক থেকে ধরা হয়, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে। যেমন এই ব্যক্তির ক্ষেত্রে বয়েজ ডিটেলস এবং গার্লস ডিটেলস যা আমাকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী ম্যারেজ রেকমেন্ডেড কি রেকমেন্ডেড না, পরে যারা আপাতত ছবিটা দেখছেন তারা বুঝতে পেরে যাবেন। যাই হোক, তো এখানে যেটা হয়ে রয়েছে যে কর্মের দিক থেকে, ধরুন উনিও কিছু কর্ম করছেন, ইনিও কিছু কর্ম করছেন। কর্ম মানে এই নয় যে সেটা অকুপেশন হতে হবে যেখান থেকে আমি স্যালারি পাচ্ছি, ঠিক আছে? তার যে কার্মিক জীবন, তার যে কর্ম, সে যেভাবে পথ চলছে, সেভাবে যা কিছু করছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে কিন্তু ভীষণ কম্প্যাটিবিলিটি রয়েছে। সুতরাং সেই জায়গায় দুজনের মেন্টালিটি, দুজন কিন্তু একে অপরকে সহযোগিতা করবে, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে, সেটা কিন্তু ভালো। এরপরে রয়েছে ডমিনেন্সের জায়গা। এই ডমিনেন্সের জায়গাটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে, মানব ডমিনেন্স পড়ছে, সেখানেও কিন্তু তারা ফুল মার্কস পাচ্ছে। সেই জায়গাতেও একে অপরের দুঃখে বা একে অপরের চ্যালেঞ্জেসে কিন্তু দাঁড়াবে। তো সেই জায়গা থেকে কিন্তু দুজনের ক্যারেক্টার ওয়াইজ কিন্তু বেশ ম্যাচ করছে, কম্প্যাটেবল রয়েছে। এবার যদি আমি ডেস্টিনির দিক থেকে দেখতে যাই, ঠিক আছে, সেই জায়গা থেকেও মোটামুটিভাবে ভালো, ঠিক আছে? সেখান থেকে আমরা দেখতে পারি যে মানসিকতার দিক থেকে, মেন্টালিটি, সেই দিক থেকেও বেশ ভালো, দুজনের মানসিকতা একে অপরের সাথে ম্যাচ করছে। এবার কম্প্যাটিবিলিটি, যদি বিয়ে হয়ে যাচ্ছে বা গ্রহ মৈত্রী এখানে যেখানে ধরা হচ্ছে, একজনের হচ্ছে মার্কারি, আরেকজনের হচ্ছে স্যাটার্ন। তো সেই জায়গা থেকে বুধ আর শনির বেশ ভালোই কনজুগেশন হচ্ছে, অসুবিধা কিছু নেই, সেই জায়গা থেকেও কিন্তু যথেষ্ট ভালো। এবার খারাপ যে জায়গাগুলো সেগুলো বলি, ভালো বলি না, এবার খারাপের যে জায়গাটা রয়েছে সেটা একটু বেশি রয়েছে। কেন কি? গুণ লেভেল,
গুণ লেভেলের দিক থেকে, মানে গণ বেসিক্যালি যেটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি যে এই নরগণ বা মনুষ্যগণ, দেবগণ, রাক্ষসগণ এগুলো হয়। তো এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদি মনুষ্যগণ একজন, মানে নরগণ হচ্ছে আরেকজন, যদি রাক্ষসগণ হচ্ছে, তাহলে কিন্তু সমস্যা আসে। আর প্রত্যেকটা দেখুন, ম্যাসকুলিন বডি, ফেমিনিন বডি যেমন ইম্পর্টেন্ট, ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জিটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। কোনো ম্যাসকুলিন বডিতে বেশি ফেমিনিন এনার্জি থাকতে পারে, আবার কোনো ফেমিনিন বডিতে ম্যাসকুলিন এনার্জি কিন্তু বেশি থাকতে পারে। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বয়েজের মানে ছেলেটির যে গণ সেটা হচ্ছে নরগণ, এবং মেয়েটির যে গণ সেটা হচ্ছে রাক্ষসগণ। তো কিছু ক্ষেত্রে দেখা যাবে কি যে যখন সমস্যা আসছে, কিছু ক্ষেত্রে ইগোর সমস্যা দেখা যাবে যে ছেলেটি একটু, মানে সমস্যাগুলো আমি যা হোক পরে আলোচনা করে দিচ্ছি, আমি আপাতত বলি এই গণ লেভেল থেকে এটা এসছে। ভালোবাসার দিক থেকেও কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা সাধস্তকের ব্যাপার চলে আসে, 6-8 কম্পোজিশন, সেটা কিন্তু খুব একটা ভালো নয়, ঠিক আছে। আর হেলথের দিক থেকেও কিন্তু ভালো নয়, ডিফারেন্ট চ্যালেঞ্জ আসতে পারে লাইফে এবং সমস্যা আসবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে সমস্যাগুলো কি কি, ভালোগুলো কি কি, আমি সবটাই আরও একবার বলে দিচ্ছি। ভালো হচ্ছে যে দুজন দুজনের পাশে থাকবে, ঠিক আছে। চ্যালেঞ্জেস এলে বা কোনো কিছু, দুজন দুজনের পাশে থাকবে, দুজন দুজনকে রেসপেক্টও করবে ইন সাম এক্সটেন্ট, ঠিক আছে। সেই জায়গাটা থেকে ভালো রয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু কম্প্যাটেবিলিটি রয়েছে। দুজন দুজনের মতো, মানে দুজন দুজনকে যদি বন্ধু হিসেবে থাকে, দুজন দুজন স্বাধীন হিসেবে যদি থাকে, তাহলে কিন্তু দুজন দুজনের সাথে ভীষণভাবে কম্প্যাটেবল। কিন্তু যখনই কি হচ্ছে, আমি ভালো করে বলি ডিটেলসগুলো। ছেলেটির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ছেলেটি ভীষণ কাজ ওরিয়েন্টেড, ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্ট, কাজ ওরিয়েন্টেড, কাজ নিয়ে থাকবো। ছেলেটি চাইবে কি যে মেয়েটি যে আছে সে মানে সাংসারিক জীবনটা সামলাক, মানে একটু ঘর গৃহস্থের কাজ বা এই জায়গাটা সামলাক, মানে এইখানে ম্যাসকুলিন এনার্জিটা এই যে ছেলেটি রয়েছে তার মধ্যে বেশ উচ্চতর ভাবে রয়েছে, মানে ম্যাসকুলিন বডির মধ্যে ম্যাসকুলিন এনার্জি রয়েছে। দ্যাট ইজ গুড, দ্যাট ইজ পজিটিভ। এখানে কিন্তু ছেলেটিও খারাপ নয়, মেয়েটিও খারাপ নয়। এবার সমস্যাটা কি হচ্ছে, যখন কনজুগাল লাইফ তারা লিড করবে সবকিছু ঠিক আছে, মানে অ্যাজ এ ফ্রেন্ড সবকিছু ঠিক আছে, কিন্তু যখন সেটা রেসপন্সিবিলিটির ক্ষেত্রে চলে আসবে, ডোমেস্টিক রেসপন্সিবিলিটির ক্ষেত্রে চলে আসবে, সংসার ধর্ম যাকে বলে সেই জায়গাতে যখন চলে আসবে, তখন ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে হাজবেন্ডের কিছু এক্সপেকটেশন থাকে, একই রকমভাবে ওয়াইফেরও কিছু এক্সপেকটেশন থাকে। এবার হাজবেন্ড কি করবে, হাজবেন্ড নিজের মতো থাকছে, কাজ করছে, স্বাধীন চেতা। ওয়াইফও তাই, ওয়াইফ যদি স্বাধীনভাবে থাকে, তার একটা ফ্রিডম, সে যতই যা হোক তার একটা নিজস্ব ফ্রিডম প্রত্যেকেরই দরকার আছে। সেখানেও ভালো কোনটা মন্দ কোনটা আমি সেই জায়গাতে আমি আসছিই না, কারণ অ্যাজ আ হিলার, অ্যাজ আ কাউন্সিলর জাজমেন্টাল আমি হতে পারি না, ঠিক আছে। সবার ফ্রি উইল রয়েছে, সবাই সবার জায়গাতে ঠিক। যতটুকু যা ভুল রয়েছে সেটা নিজেকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এটা ভুল করছি, তবেই নিজেকে সে শুধরাতে পারবে। এখানে কেউ অ্যাজ আ থার্ড পার্সন আমি কাউকে কিছু বলবো না, ঠিক আছে। আমি কার কোনটা যেটা মনে হচ্ছে যে আমি যতটুকু গাইডেন্স পাচ্ছি, আমি যতটুকু দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জায়গা একটু ভালো করলে ভালো, সেগুলো আমি বলে দিতে পারি। বাট আমি বলতে পারি না যে ইউ আর রং ইন দ্যাট ওয়ে। কারণ কি, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন আমরা একটা মন্দিরে গেছি, একটা শিবলিঙ্গ রয়েছে, এখন শ্রাবণ মাস, শিব ঠাকুরের মাথায় ম্যাক্সিমাম লোক জল ঢালছে, খুব ভালো। আচ্ছা, এবার মানে শিবলিঙ্গের মাথায় তো মন্দিরে রয়েছি, এবার কোনো একটা লিঙ্গ বা শিবলিঙ্গকে আমরা যখন প্রদক্ষিণ করি, হোয়াট ইজ প্রদক্ষিণ, যে 360 ডিগ্রি আমরা ঘুরে আসছি, ভালো করে বুঝবেন এই ব্যাপারটা। আমরা শিব ঠাকুরকে আমাদের সামনে দেখতে পাচ্ছি, ধরে নিন, আপনারা ভিজুয়ালাইজ করুন, আমি যেটা বলছি ভালো করে ধরে নিন, চোখ বন্ধ করুন এবং ভিজুয়ালাইজ করুন যে আপনার সামনে শিবলিঙ্গ রয়েছে, আপনি দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, ধরে নিন যে শিবলিঙ্গ যেটা রয়েছে আপনার রাইট সাইডে যে প্রথম যে শিবলিঙ্গের মাথাটা আসছে এবং যে বাহুটা আছে যেটা লম্বা করে থাকে, সেখানে ধরুন ফুল টুলগুলো রাখা থাকে বা ফল অনেকে রাখে, ঠিক আছে। তো যেই জায়গাটা থেকে চুয়ে চুয়ে ধরুন দুধ ঢালা হচ্ছে বা জল ঢালা হচ্ছে, সেই তরলগুলো পড়ে, সেই জায়গাটা আপনি সামনে বসে আছেন, আপনার সামনে শিবলিঙ্গ, আর ওই যে বাহুটার কথা আমি বলছি সেটা হচ্ছে আপনার ডান দিকে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি শুরু করছেন প্রদক্ষিণ করা। এবার আপনি একটা শিবলিঙ্গর দিকে ঘুরছেন, আমি ধরে নিচ্ছি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছেন, বিকজ অ্যান্টি ক্লকওয়াইজ ইজ আ পজিটিভ ডিরেকশন। তো আপনি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছেন। এবার আপনি তার মানে কি, আপনি যেখানে বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন যাই হোক, আপনি বাঁ দিকে ঘুরছেন। আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনি শিবলিঙ্গের বাঁ দিক থেকে, মানে আপনার বাঁ দিক থেকে আপনি ঘুরছেন, আপনি ঘুরলেন। এবার দেখুন, আপনি যখন শিবলিঙ্গের একদম সামনে ছিলেন, আপনি যখন বসে অবস্থায় বা দাঁড়িয়ে অবস্থায়, যেটা কনস্ট্যান্ট অবস্থা আপনার ছিল, যেই জায়গা থেকে আমি আপনাকে বলেছি যে আপনি এবার থেকে ভিজুয়ালাইজ করুন, যে জায়গাতে আপনি ছিলেন আপনি আস্তে আস্তে এগোচ্ছেন। তো আপনি প্রথমে যে জায়গাটাতে ছিলেন তখন আপনি শিবলিঙ্গটাকে যেভাবে দেখতে পাচ্ছিলেন, আপনি যখন প্রদক্ষিণ করছেন তখন কি সেভাবে দেখতে পাচ্ছেন? কারণ আপনি একটু বেঁকে যাচ্ছেন, কোনা করে যাচ্ছেন,
তারপরে একটা সময় ঠিক 180 ডিগ্রি আপনি ক্রস করলেন, আপনি আগের পজিশনে যেই পজিশন থেকে শুরু হয়েছিল সেই পজিশনের 180 ডিগ্রি আপনি ক্রস করছেন। 180 ডিগ্রি ক্রস করে আপনি যখন গেলেন তখন আপনি কি দেখলেন, আপনার পার্সপেক্টিভ কিন্তু চেঞ্জ হলো। যেই জায়গাতে আপনি ছিলেন সেই জায়গাতে আপনি তার অপোজিটে চলে গেলেন, আপনি তাহলে উল্টো দিকটা দেখতে পাচ্ছেন, তাই তো? 180 ডিগ্রি যাওয়া মানে উল্টো দিকটা দেখা। তারপরে আবার আস্তে আস্তে এবার আপনি যাচ্ছেন, তো কোথায় যাচ্ছেন না, ওই যে ঊর্ধ্ব বাহুটা রয়েছে, ওই যে বাহুটা রয়েছে যেখানে ফল টল রাখা, ওই দিক দিয়ে আপনি ঘুরছেন, ওই বাহুটা এখন আপনি ক্রস করছেন, আবার আপনি নিজের জায়গায় চলে এলেন। তাহলে এভাবে এই যে একটা চক্র আপনি ঘুরলেন, আপনি 360 ডিগ্রি ঘুরলেন। এই ঘোরার সময় আপনি শিবলিঙ্গকে প্রথম যেভাবে দেখেছিলেন সেভাবে কি দেখতে পেলেন না, আপনার কিন্তু দেখার ভঙ্গিমাটাও পাল্টালো। আপনার যেহেতু পশ্চারও চেঞ্জ হচ্ছে, তেমনি আপনার কিন্তু যে দেখাটা সেইটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি কিন্তু সেম জিনিস সেম ভাবে দেখতে পাচ্ছেন না। কোনো সময় দেখা যাচ্ছে যে নর্থ সাইডের ওয়ালটা আপনার সামনে পড়ছে, কোনো সময় দেখা যাচ্ছে সাউথ সাইডের ওয়াল, কোনো সময় পূর্ব বা কোনো সময় পশ্চিমের দিকটা আপনার সামনে পড়ছে। তাহলে আপনি 360 ডিগ্রি মানে পুরো পাকটা খেলেন। তাহলে আমরা যেটা দেখি সেটাই যে 100% ট্রু সেটা কিন্তু নয়, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা থাকে, আমরা বিভিন্ন ডাইমেনশনে দেখতে পারি। আমার কাছে যেটা সঠিক অন্য ব্যক্তির কাছে সেটা বেঠিক হতে পারে, তার মানে এই নয় যে দুজনেই ভুল, দুজনেই ঠিক, আবার আরো 5টা লোক 5ভাবে দেখলে তারাও ঠিক। কিন্তু কোন সিচুয়েশনে আমি কি দেখব, কি করা উচিত, সেটা হচ্ছে এথিক্স। মরালি আমাদেরকে যতটুকু আমরা একটা সোসাইটিতে থাকি, সোসাইটিতে থেকে যতটুকু ভালো বা প্রোডাক্টিভ করা যায় যাতে অন্যের ক্ষতি না হয়, সেই জায়গাগুলোই হচ্ছে সামাজিকতা। সেটাই আমাদের করতে হবে, সেটাই আমাদের কর্তব্য মানুষ রূপে। যাই হোক, তো এই জায়গা থেকে আমি বলবো যে এমনি যখন অ্যাজ এ ফ্রেন্ড থাকছে সবকিছু ঠিক আছে, প্রথম প্রথম সবকিছু ঠিক আছে, কিন্তু যখন সেটা সাংসারিক জীবন যাপন যখন হচ্ছে, তখন কি হচ্ছে, ছেলেটার এক্সপেকটেশন বাড়ছে যে মেয়েটা বাকি সাংসারিক সবকিছু সামলাবে বা কিছু। এবার অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়েটা ছেলেটাকে ফোর্স করে ফেলছে, বা সে তার মতো করে চালাতে বলছে, বা অনেক কিছু হয়তো তার পছন্দ হচ্ছে না, তো সে বারবার বারবার গিয়ে তাকে পোকোছে যেটা আমার পছন্দ হচ্ছে না বা কিছু। এবার মেয়েটা চাইছে যে ছেলেটা তার কথা শুনুক, কিন্তু ছেলেটা একটু ইগোইস্টিক হয়ে যাচ্ছে, বা এসব ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নেই, সে বেশি কেরিয়ারে ফোকাস করছে, কি সে এইসব ঘরোয়া ব্যাপারে সাংসারিক ব্যাপারে সে থাকতে চাইছে না, তো এগুলোকে সে ইগনোর করে দিচ্ছে। তো প্রাথমিকভাবে যখন ইগনোর করছে, একদিন ইগনোর করবে, দুদিন ইগনোর করবে, তারপরে কিন্তু মেয়েটির আর ভালো লাগবে না, তারপরে সে কিন্তু তার কিন্তু রাগ হয়ে যাবে, তার প্রচন্ড রাগ হয়ে যাবে, সেই রাগ থেকে সে আর বলা ছেড়ে দেবে, সে তখন রেগে যাবে। মানে এটা তো সাইকোলজি, এটা খুব স্বাভাবিক, মানুষের হয়, কিন্তু এটা হবে, তার জন্য কিন্তু সমস্যা তৈরি হবে। কিন্তু এরকম যে সবার হয় তা নয়। যদি ছেলেটা মেয়েটির কথা শুনতো, বসতো, সেটাকে মাথায় হাত বুলিয়ে, বা সেটা ঠিক আছে, যার সমস্যা হচ্ছে, কারণ একটা সে নতুন, স্বাভাবিকভাবে একটা মেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলের বাড়িতে যায়, তো নতুন জায়গায় অনেক কিছুতে সমস্যা হতে পারে, তো হয়তো অন্য কিছু সমস্যা নয়, কোনো অন্য কারোর জন্য সমস্যা না, হয়তো হাজবেন্ডের সাথেই একটা কেমিস্ট্রিতে, একটা বন্ডিংয়ে সে হয়তো সময় চাইছে, সে সময় দিতে পারছে না, সে যেটা চাইছে সে সেটা দিতে পারছে না, তো এরকম বিভিন্নভাবে কিন্তু সমস্যা আসতে পারে। তো সেই জায়গা থেকে সে তার কথা শুনছে না, একটু ইগনোর করছে, সেই জায়গা থেকে কিন্তু সমস্যা আসবে। মানে ফ্রেন্ডলি রিলেশনশিপ যেটা, সেটা কিন্তু থাকবে না, সেটা ধীরে ধীরে কিন্তু টক্সিক রিলেশনশিপে পরিণত হবে। এবার ছেলেটা কি চাইবে, যে ছেলেটা চাইবে, অ্যাকচুয়ালি ছেলেদের যে মাথা বা মনটা হয়, মেয়েদের অনেক বেশি, অনেক কিছু তারা একসাথে ভাবে, ইমোশনটা অনেক বেশি থাকে। কারণ কি, খুব স্বাভাবিকভাবে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি, যেরকম ছেলেদের একটাই হরমোন ম্যাক্সিমাম রিলিজ হচ্ছে টেস্টোস্টেরন, আর মেয়েদের প্রচুর হরমোন, ঠিক আছে, তাদের সারা মানে পুরো মাসটাই একটা সাইকেল চলতে থাকে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন, ইস্ট্রোজেন প্রজেস্টেরন, তারপরে বিয়ে মানেই ডেফিনেটলি, ঠিক আছে, কয়েক বছর পরে প্রেগনেন্সি, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, তারপরে তো হরমোনের খেলা শুরু হয়। তো মেয়েরা বিভিন্ন ফেজে যায়, যে বলে যে মেয়েদের মন বোঝা যায় না, প্রচন্ড আবেগ, এই কান্নাকাটি শুরু করে দিল। আরে ভাই, মেয়েদের কন্ট্রোলে কিছু নেই, আমাদের সিস্টেমটাই এরকম, আমাদের মানে ডিভাইন এভাবেই সৃষ্টি করেছে যে আমাদের ওই ইমোশনটাই হচ্ছে আমাদের দুর্বলতা নয়, আমাদের উইপন, যার জন্য আমরা ধরে রাখতে পারি। কারণ শিব হচ্ছে ঊর্ধ্বে, আর শক্তি হচ্ছে বেসটা, যে ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে। শিব আর শক্তিকে যদি ব্যালেন্স করা যায়, তার লাইফ পারফেক্ট। এটাই হচ্ছে ম্যাসকুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জি। তো যাই হোক, তো এই রকম ধরনের সমস্যা, মানে একটা ছোট এক্সাম্পলের সমস্যা, আরো কিছু আছে, এটা আমি একটা বললাম যে এই ধরনের সমস্যা থেকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু মানে টক্সিক জায়গা কিন্তু ক্রিয়েট হবে।
ঠিক আছে। তো টক্সিক জায়গা ক্রিয়েট হলে প্রথমে যেটা বললাম যে হ্যাঁ চ্যালেঞ্জেস থাকলে বা দুজনেই স্বাধীন যেতে বা দুজনের অনেক সময় একই রকম করতে চাইবে, দুজনের উইল পাওয়ার একরকম, দুজনে একই রকমের জিনিস ভালোবাসবে, সেরকমটা প্রাথমিকভাবে দেখা গেলেও যখন এই টক্সিসিটি যখন চলে আসছে তখন কিন্তু আর কেউ কাউকে মানে খুব একটা সহ্য করতে পারবে না। মানে ছেলেটা অত কিছু ভাববে না, ও মাথা থেকে বেরিয়ে গেল বা ও অত কিছু ভাবলো না, কিন্তু মেয়েটার মনের মধ্যে কিন্তু বেশি করে খারাপ লাগাগুলো তৈরি হতে থাকবে, যার জন্য কিন্তু চিড় ধরবে সম্পর্কে। ঠিক আছে, এবার এখানে রেমেডি কি এর সাথে কি, তাহলে আমি কি বলবো যে বিয়ে করতে না বা এটা উচিত হবে না? প্রাথমিকভাবে যা পয়েন্ট এসেছে সেই অনুযায়ী তো অবশ্যই বলবো যে এটা ঠিক নয়। মানে আমি খুব ছোট করেই বললাম সমস্যাগুলো আরো অনেক বিস্তারিত আলোচনা করব আমি যখন এই কি কি গুণ, এই যে কোনটা ডমিনেন্সের ব্যাপারটা কি, ডেস্টিনি কি, ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে, এগুলো যখন আমি আরো ডিটেলস আলোচনা করব তখন আমি বুঝিয়ে দেবো। কিন্তু আপাতত এইটুকু বলছি যে খুব একটা রেকমেন্ডেড আমার তরফ থেকে এটি থাকবে না। যদি করতেই হচ্ছে, ঠিক আছে, যদি করতেই হচ্ছে, যদি এর সাথেই বিয়ে হচ্ছে বাই ডেস্টিনি, কারণ আমি রিডিং করলে আমি ডেফিনেটলি বলতে পারতাম যে ইউনিভার্স কি চাইছে। এবার যেহেতু এটি একটি ক্যালকুলেশন প্রেডিক্টিভ টুল, ইউনিভার্স কি চাইছে আমি জানি না। আমি শুধু এটুকু জানি যে দুজনের আমি যতটুকু যা ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশনটা ম্যাথামেটিক্যালি কি বলছে, আমি এখানে সায়েন্স অ্যাপ্লাই করেছি এবং সেই জায়গা থেকে আমি এখানে কিন্তু ইনটিউশন অ্যাপ্লাই করিনি বা আমি কোনো ইউনিভার্সাল সিগন্যাল এখান থেকে পাইনি, আমি শুধুমাত্র এখানে সায়েন্স ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করেছি। তো সেই জায়গা থেকে আমি এই রেজাল্টটা পেয়েছি। এবার আমি যদি ডিভাইন গাইডেন্সে দেখতাম যে না এর সাথে এর হওয়ারই আছে, যাই হোক, তখন আমি বেশ কিছু রেমেডি বলে দিতাম। এবার যেহেতু আমি এটা রিডিংটা করিনি, সেক্ষেত্রে আমি এক্ষেত্রে কোনো রকম কোনো হ্যাঁ না কিছুই বলবো না। আমি ক্যালকুলেশন দিক থেকে বলবো যে আমি রেকমেন্ডেড না বলবো। যদি তাও, আমি এটুকু বলছি, যদি তাও হচ্ছে তাহলে যে কথাগুলো আমি বললাম যে কিছুই না, মেয়েটি যখন লো থাকবে তখন তার কথা শুনতে, মেয়েটির সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ সবসময় রাখতে, মেয়েটিকে প্রায়োরিটি দিতে। ঠিক আছে, এমন না যে আমি একদম বারবি ডল করে তাকে আমার ল্যাপে সবসময় বসিয়ে রাখছি, এরকম নয়। কিন্তু একটা মেয়ের মানে যেটুকু চাহিদা না পূরণ করলেই নয়, বা যেটুকু চাহিদার জন্য একটা সম্পর্ক সুন্দরভাবে স্থাপন হতে পারে। এবার মেয়েটিও যদি এটি শুনছে তাহলে মেয়েটিকেও বলতে হবে যে হ্যাঁ আমার যে রাগ হয়ে যাচ্ছে বা আমার মধ্যে যে টক্সিসিটি উদ্ভব হচ্ছে বা আমি যে অ্যাডজাস্ট করতে পারছি না, সেটা আমাকে আস্তে আস্তে হিল করতে হবে। এরকম যদি সিচুয়েশন আসছেও তাহলে আমি আমার মধ্যে যতটা কামনেস রাখা সম্ভব আমি সেইটা করবো। তাহলে মেয়েটি যদি তার মেন্টালিটি বা লাইফস্টাইল চেঞ্জ করছে, একটু মেডিটেশন করছে, কামনেস আনছে, মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি তার বৃদ্ধি হচ্ছে, যারা স্পিরিচুয়াল পার্সন হয় তারা কি হয় যে তারা কিন্তু সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, তাদের মধ্যে সেই ক্ষমতাটা তৈরি হয়। যে বড় বড় যোগীরা বা নাগা সন্ন্যাসীরা তো মানে অন্যই ডাইমেনশনে থাকে, সবসময় হাসছে, ঠিক আছে, আবার রেগেও যায়, ম্যাক্সিমাম এমন কিছু হচ্ছে সে রেগে যাবেই, ঠিক আছে, বিরক্ত করলে তাদের, যাই হোক, কিন্তু নর্মালি তাদের কোনো চাহিদা নেই। তাহলে তাদের মানে যে ষড়রিপু, ছটা যে রিপু তার ঊর্ধ্বে, তো সেই জায়গায় কি সবাই খুব স্বাভাবিকভাবে সবার পক্ষে, আমরা কলিযুগে জন্মেছি, যাওয়াটা তো খুব সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে। তো সেই জায়গায় যেতে পারলে সম্পর্কটা ভালোভাবে টিকবে। আর ছেলেটি যদি মেয়েটিকে 100% প্রায়োরিটি দেয়, সেটা বুঝতে হবে, তার মন পড়তে হবে, তাকে বুঝতে হবে। তো সেখানেও ছেলেটা যদি ইনটিউটিভ হয় যে হ্যাঁ যে আমার ওয়াইফ কি চাইছে সেটা আমি বুঝি, বাট ঠিক আছে হয়তো এমনও হতে পারে যে ওয়াইফ যেটা সবসময় চাইছে সেটা হয়তো কারেক্ট নয়, তো কারেক্ট নয় সেটা তাকে বোঝাতে হবে। তো আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা যদি তার মধ্যে আসে, তারা যদি বেস্ট ফ্রেন্ড হয়, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন আমি বলবো ইউ ক্যান প্রসিড। আদারওয়াইজ এই জায়গাতে আমি খুব একটা পজিটিভ মানে অনলি বাই ক্যালকুলেশন আমি এটুকুই বলবো যে আমি ভাবনা চিন্তা করে দেখতে এগোনোটা ক্যালকুলেটিভ ওয়েতে খুব একটা ভালো হবে না। যাই হোক, আপনাদের যদি এরকম ধরনের ক্যালকুলেশন পছন্দ হয় বা আরও জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন এবং শেয়ার করবেন এবং নিজেদের নিয়ারেস্ট সবাইকে ফলো করতে বলবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। আর যদি কিছু জানতেও চান তাহলে আপনাদের জন্য কমেন্ট বক্স ওপেন থাকলেও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।